দেখি ইডিমাটা শেষ করতে পারি কিনা। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তো ইডিমাটা করি, হ্যাঁ। আচ্ছা, ইডিমা কি? ইডিমা মে বি ডিফাইন্ড অ্যাজ অ্যাকুমুলেশন অফ অ্যাবনর্মাল অ্যামাউন্ট অফ ফ্লুইড ইন দ্য ইন্টারসেলুলার টিস্যু স্পেস অর বডি ক্যাভিটি। আচ্ছা, এখানে বলছে যে হচ্ছে যে অ্যাকুমুলেশন অফ অ্যাবনর্মাল অ্যামাউন্ট অফ ফ্লুইড, মানে নর্মালি যে পরিমাণ ফ্লুইড থাকার কথা কোন একটা জায়গায়, সেই জায়গায় যদি অ্যাবনর্মাল অ্যামাউন্ট অফ ফ্লুইড জমা হয়, মানে ধরো এই জায়গায় এতটুকু মানে ধরো একটা জায়গা, এখানে কিছু ফ্লুইড আছে নর্মালি, ধরো নর্মালি আমি বললাম যে ওখানে 5 ml ফ্লুইড থাকার কথা, এখন ওইখানে ধরো 20 ml ফ্লুইড আছে, অথবা 100 ml হয়ে গেল ওই জায়গায়, অর্থাৎ অ্যাবনর্মালি অ্যাকুমুলেশন হয়েছে ওখানে ফ্লুইড। কোথায়? ইন্টারসেলুলার টিস্যু, ইন্টারসেলুলার টিস্যু স্পেস, অর্থাৎ দুইটা কোষের মাঝখানে যে জায়গাটা, সেই জায়গায় নর্মালি কিছু ফ্লুইড থাকে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বলে এটাকে। তো ওয়ালাইকুম সালাম। তো এই জায়গায় কিছু অ্যাবনর্মালি কিছু এক্সট্রা ফ্লুইড চলে আসতো, কিংবা যে কোনো একটা বডি ক্যাভিটি মানে যে কোনো একটা জায়গা যেটা গহ্বর, বডির বিভিন্ন জায়গায় যে ক্যাভিটিগুলো আছে, সেই জায়গাগুলোতে যদি, ওয়ালাইকুম সালাম, যদি এখানে অ্যাবনর্মালি কিছু ফ্লুইড চলে আসে, নর্মালি এখানে কোনো ফ্লুইড থাকার কথা না বা কম থাকার কথা, সেই জায়গায় আরও বেশি ফ্লুইড চলে আসছে, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে ইডিমা। ঠিক আছে? আচ্ছা, ইডিমা মানে ওই জায়গায় ফুলে গেছে, ওখানে অনেকগুলো পানি আছে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলি ইডিমা। আচ্ছা, তো ইডিমার টাইপ কি? একটা হচ্ছে পেরিফেরাল, সেরেব্রাল, একটা হচ্ছে আই। আচ্ছা, তো পেরিফেরাল ইডিমা মানে হচ্ছে যে পেরিফেরাল শব্দটা আসলে বুঝে যে হচ্ছে যে দূরবর্তী কোনো কিছু বুঝে, তো যেমন পা, অ্যাঙ্কেল, লেগ, হেড, আর্ম, মানে হাত পায়ের দিকে আর কি, মোটামুটি যদি হাত ফুলে যায়, পা ফুলে যায়, মানে পানি জমে আর কি, পানি জমে গেছে তো পা ফুলে গেছে, হাত ফুলে গেছে, তখন সেক্ষেত্রে আমরা এটাকে বলবো পেরিফেরাল ইডিমা। আর যদি ব্রেইনের এখানে যদি আমার ফুলে যায়, বড় হয়ে যায়, অ্যাবনর্মালি পানি জমে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে যে সেরেব্রাল ইডিমা। আর চোখের চারপাশে এরকম চোখ বড় হয়ে গেছে, ফুলে গেছে, এখানে পুরোটা ফোলা, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে আই ইডিমা। ঠিক আছে, মূল কথা হচ্ছে পানি জমে ফুলে যাবে, এই হচ্ছে কথা। আচ্ছা, তো টাইপ তো বললো, ক্লাসিফিকেশনটাকে একটু বড় করে যদি আমরা বলি, যেমন এক্সটেন্ট অফ ইডিমা, কোথায় আছে, লোকালাইজড অথবা জেনারেলাইজড, যে কোনো একটা জায়গায়, শুধু স্পেসিফিক এক জায়গায় যদি কোনো কিছু জমে তাহলে সেটাকে বলা হয় লোকালাইজড, আর যদি পুরোটা জুড়ে জমে তাহলে সেটাকে বলবো জেনারেলাইজড। ঠিক আছে, যেমন ধরো কেউ একজন বেশি বেশি খাচ্ছে, তার চর্বি জমে যাচ্ছে বডিতে, তো চর্বি জমে খালি পেট মোটা হয়ে যাচ্ছে, পেট বড় হয়ে যাচ্ছে, তার হাত পা গুলো হাড্ডি হাড্ডি, ঠিক আছে, শুকনা, তাহলে কি হবে, তার এটাকে আমরা বলবো হচ্ছে মানে লোকালাইজড, তার সে মোটা হয়েছে, লোকালাইজড মানে তার পেট বড় হয়ে গেছে, চর্বি জমে, কিন্তু পুরো বডি কিন্তু মোটা হয় নাই, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে লোকালাইজড, সে মোটা হয়েছে। আর যদি এমন হয় যে তার মুখ ফুলে গেল, হাত ফুলে গেল, বডি বড় হয়ে গেছে, পেটও বড় হয়েছে, মানে সব একসাথে বড় হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলবো জেনারেলাইজড। ঠিক আছে? আচ্ছা, তো এডিমা অর্থাৎ ফুলে যাওয়া, পানি জমে ফুলে যাওয়া, সেটা যদি লোকালি কোনো একটা জায়গা হয় সেটাকে আমরা বলবো লোকালাইজড। আর যদি পুরো বডি জুড়ে একদম পুরোটা ফোলা, হাত ফোলা, পা ফোলা, পেট ফোলা, মুখ ফোলা, সব ফোলা, তাহলে সেটাকে আমরা বলবো জেনারেলাইজড। ঠিক আছে? আচ্ছা, তো লোকালাইজডের উদাহরণ কি? অ্যাকিউট ইনফ্ল্যামেটরি ইডিমা, আমরা তোমাদেরকে ইনফ্লামেশন পড়াইছি, ইনফ্লামেশনে যে লোকালি যে কোনো একটা জায়গায় ইনফ্লামেশন হইলো যে কোনো কারণে, ট্রমার কারণে, বিভিন্ন ফিজিক্যাল কেমিক্যাল কারণে, তো ওখানে যে কোনো একটা জায়গায়, যেই জায়গায় ইনফ্লামেশন হচ্ছে সেই জায়গায় যে এডিমা হবে সেটাকে আমরা বলবো লোকালাইজ এডিমা। আচ্ছা, এডিমা অফ ভেনাস স্ট্রাকচার, মানে ভেনাস অবস্ট্রাকশনের কারণে, এটা আসলে অবস্ট্রাকশন হবে, এখানে লিখছে স্ট্রাকচার, মানে অ্যাস এর আগে একটা ও হবে, এটা হচ্ছে অবস্ট্রাকশন, ভেনাস অবস্ট্রাকশন। আর হচ্ছে লিমফেটিক ইডিমা, ঠিক আছে, মানে লিম্ফ নোড বা মানে লসিকা নালী যেটা, সেটা বন্ধ হয়ে গেছে, তাহলে ওইটার ফলে ওই জায়গায় আশেপাশে যে ইডিমা হবে সেটাকে বলে লিমফেটিক ইডিমা। এগুলো হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় হয়, যেটা এটাকে আমরা বলি হচ্ছে লোকালাইজ ইডিমা। আর জেনারেলাইজ কখন বলবো? পুরোটা জুড়ে হয়েছে কখন বলবো? যখন কার্ডিয়াক ইডিমা হবে, হার্টে ইডিমা হবে, রেনাল হেপাটিক ইডিমা হবে, নিউট্রিশনাল ইডিমা, মিক্সড ইডিমা প্রেগনেন্সিতে। অর্থাৎ মোটামুটি কথা হচ্ছে যে যেই সব কন্ডিশনে পুরো বডি একসাথে ফুলে যায় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে জেনারেলাইজ ইডিমা। আর স্পেসিফিক একটা জায়গায় যদি ফুলে যায় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে লোকালাইজ ইডিমা। ঠিক আছে? আচ্ছা, তারপর আসো ক্লিনিক্যালি পিটিং আর নন পিটিং। পিটিং আর নন পিটিং মানে কি? ধরো এই মুখটা এভাবে ফুলে গেল, হ্যাঁ, আমি কি করলাম, এই জায়গায় এইভাবে চাপ দিয়ে রাখলাম, হ্যাঁ, যে জায়গায় ফুলে গেল সেই জায়গায় চাপ দিয়ে রাখতেছে,
তো যখন আমি এভাবে চাপ দিয়ে রাখার পরে এটা যখন আমি সরাই ফেলবো, যদি আমি যে চাপ দিয়ে রাখছি ওই চাপের দাগটা বসে থাকে ওখানে, তারপর আস্তে 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 এটা ছুটে নর্মাল হয়, তাহলে সেটাকে আমরা বলবো পিটিং ইডিমা। আর যদি আমি এদিকে চাপ দিয়ে রাখলাম, এই চাপ দিয়ে রাখলাম, ছেড়ে দিলাম, তখন কিন্তু আবার ঠিক হয়ে গেছে। যদি ওই চাপ যে দিয়ে রাখলাম ওই জায়গায় কিন্তু ওই যে ট্যাপ পড়ে গেল যাওয়া যেটা বলে আর কি, ট্যাপ পড়ে থাকলো না, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নন পিটিং ইডিমা। মানে পিটিং মানে ওই জায়গায় একটা পিট হয়ে গেছে। পিট মানে আসলে পিটটা একটা ইংলিশ শব্দ যেটা মানে কুয়া বা কূপ বুঝায়। তাহলে আমি চাপ দিয়ে রাখলাম, যখন তুললাম ওই জায়গায় একটা গর্ত হয়ে গেল, মানে কুয়ার মতো হয়ে গেল, তাহলে সেটাকে আমরা বলবো পিটিং। আর যদি আমি সরানোর পরে ওখানে কোনো চাপ না থাকে, চাপের কোনো চিমুল চিহ্ন না থাকে, নর্মাল হয়ে গেছে আবার, তখন সেটাকে বলবো নন পিটিং ইডিমা। ঠিক আছে? আচ্ছা, অন দ্য বেসিস অফ নেচার অনুসারে আমরা তোমাদেরকে যখন ইনফ্লামেশন পড়াইছি তখন আমি বলছিলাম যে এক্সুডেটিভ ফ্লুইড, ট্রান্সুডেটিভ ফ্লুইডের কথা বলছিলাম, যে যখন আমার বেশি বেশি প্রোটিন রিচ ফ্লুইড বের হয় রক্তনালী থেকে। আমি তোমাদেরকে পড়াইছিলাম যে রক্তনালী থেকে আমার আশেপাশের যে রক্তনালী কোষগুলো আছে সেগুলোই ইনজুরি হয়ে কিংবা রক্তনালীগুলো কোষগুলো সংকুচিত হয়ে আশেপাশে ওখানে একটা জায়গা তৈরি হচ্ছে, ওই জায়গা দিয়ে মেক্সিডিমা। এটা দরকার নেই, এটা একটা কন্ডিশন যেখানে মেক্সিডিমাতে কি হয়, তোমার মানে সারা বডি ফুলে যায়, ইডিমা ইডিমা হয় আর কি। ঠিক আছে? বডি ফুলে যায়। আচ্ছা, কি বলছিলাম? ও আচ্ছা, তো আমি তোমাদেরকে বলছিলাম যে এক্সুডেটিভ ফ্লুইড আর ট্রান্সুডেটিভ ফ্লুইডের কথা তোমাদেরকে বলছিলাম। এক্সুডেট ট্রান্সুডেট পড়াইছিলাম যে যদি বেশি বেশি প্রোটিন রিচ হয় তখন সেটাকে আমরা বলবো কি এক্সুডেট, আর যদি প্রোটিন কম থাকে কিন্তু ফ্লুইড বেরোচ্ছে তখন সেটাকে আমরা বলবো ট্রান্সুডেট। তো এখানে লিখছে ট্রান্সুডেটিভ, এক্সুডেটিভ। আর একটা জিনিস বলছিলাম এক্সুডেটটা হবে কখন, যখন ইনফ্লামেশন হয় তখন। এখানে লিখছে দেখো এক্সুডেটিভ আর ইনফ্লামেটরি ইডিমা, যেখানে প্রোটিন রিচ অনেক প্রোটিন থাকবে, যে ফ্লুইডটা বেরোচ্ছে সেখানে প্রচুর প্রোটিন। আর যখন বডিতেই প্রোটিন কম তখন সেটাকে বল এবং নন ইনফ্লামেশন না হয়ে হয় নাই, তারপর একটা ফ্লুইড বের হইলো, যে কোনো একটা ওই যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাওয়া, কলোয়েডাল অসমোটিক প্রেশার কমে যাওয়া, আমি তোমাদেরকে পড়াইছিলাম হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাওয়া, কলোয়েডাল অসমোটিক প্রেশার কমে যাওয়া, এইসব জিনিস তোমাদেরকে পড়াইছিলাম আমি। তো এই কারণে যদি ইডিমা হয় নন ইনফ্লামেশন এর কারণে, তখন সেটাকে আমরা বলি ট্রান্সুডেটিভ ইডিমা। মূল কথা হচ্ছে এক্সুডেটিভ আর ট্রান্সুডেটিভ ইডিমা হতে পারে। এটা কীভাবে হচ্ছে, এক্সুডেশন এবং ট্রান্সুডেশনের কারণে। এক্সুডেশনে কী হয়, প্রোটিন রিচ ফ্লুইড বের হয়, আর ট্রান্সুডেশনের প্রোটিন কম এরকম ফ্লুইড বের হয়। এই হচ্ছে মোটামুটি ইডিমা আর এক্সুডেটিভ আর ট্রান্সুডেটিভ। আর এক্সুডেটিভ ফ্লুইড কখন বের হয়, ইনফ্লামেশনের কারণে। আচ্ছা, আরেকটা হচ্ছে আননোন ইডিমা, যেটা সম্পর্কে কোনো কারণ বের করা যায় না। আচ্ছা, কজ কি? কজ হচ্ছে এখানে অনেকগুলো কজ লিখছে, তোমাদের বইয়ে দেখি প্রচুর কজ লিখে। তো মোটামুটি কয়েকটা মানে 4-5টা কজ তোমরা মনে রাখলেই হবে, এতগুলো মনে দরকার নেই। যেমন ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, আমি যদি অনেকক্ষণ ধরে বসে থাকি, বসে আসি, অথবা ধরো অফিসে আমি বসে বসে কাজ করি, অথবা গার্মেন্টসে কেউ কাজ করে, সে অনেকক্ষণ বসে বসে কাজ করে। তো বসে বসে কাজ করলে কি হয়, আমাদের শিরাগুলো তো সারা দেহ থেকে রক্ত নিয়ে হার্টে যায়। তো যদি অনেকক্ষণ বসে থাকে তাহলে ওই রক্তগুলো হার্টে কম যায়, ফলে ওই জায়গাটা ফুলে যায়। ঠিক আছে? ওই জায়গাটা ফুলে ইডিমা হয়ে যায়, পা ফুলে যায়। ঠিক আছে? আচ্ছা, জেনেটিক কজ বংশগত কারণে হতে পারে, হাই অ্যালটিটিউড উপরে ওঠার কারণে হতে পারে, বার্ন ওই জায়গায় বার্ন হইলো সেটার কারণে হতে পারে, মেনস্ট্রুয়েশন অথবা প্রি মেনস্ট্রুয়েশনের কারণে হতে পারে। আচ্ছা, মেনোপজ মানে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেল, এটার কারণে হতে পারে। বেশি বেশি লবণ খাইলে এটা হতে পারে, কারণ বেশি বেশি লবণ খাইলে আমার বডি কী করে, এই লবণগুলো ধরতে চায়, আর লবণ যখন ধরতে যাও তো সোডিয়াম যখন ধরতে যায় তখন পানি সহ ধরে কিডনি। তো সোডিয়াম ধরতে গেলে পানি ধরে, পানি ধরলে আলটিমেটলি বডিতে পানি বেশি থেকে যায়, আলটিমেটলি পানি বেশি থেকে গেলে ওই জায়গাটা ইডিমা হয়ে যায়, মানে ফুলে যায় বডি। স্ট্যান্ডিং অর সিটিং স্টিল ফর লং টাইম, এটা আগের কথা আবার লিখছে যে অনেকক্ষণ ধরে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা। যেমন বিশেষ করে সার্জারি কথাটা লিখছে, মানে এটা আসলে সার্জনদের এটা হয় যখন সার্জনরা সার্জারি করে। তো যখন বড়সড় কিছু সার্জারি আছে, অনেক বড়সড় একটা অপারেশন আমি করতেছি, তো অপারেশন করার সময় কি হয়, যে কিছু মেজর যেগুলো হার্ট অপারেশন বা বাইপাস সার্জারির অপারেশন, যেগুলো বড় বড় অনেকক্ষণ ধরে অপারেশনটা করতে হয়, এরকম যে অপারেশনগুলো আছে সেখানে 7 থেকে 8 ঘন্টা বা 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা টানা একদম দাঁড়াই থাকতে হয় সার্জন যারা, তাদেরকে মানে আমি অপারেশন করতেছি, আমি দাঁড়াই আছি, মানে অপারেশন করতেছি মানে একটু যে বসবো এরকম কোনো সুযোগ নেই, একটা ফোন ধরবো এরকম কোনো সুযোগ নেই, মানে একদম ফুল মনোযোগ অপারেশনে দিতে হয়। ঠিক আছে? আচ্ছা, তো এই জন্য লিখছে যে সার্জারি, মানে সার্জারি না মেইনলি, এটা হলো সার্জন যারা তাদের ইডিমাটা হতে পারে। আচ্ছা,
তারপর হচ্ছে যে হিট, এই বার্ন যেটা হিট, ওটার একই কথা। প্রেগনেন্সিতে হতে পারে, কন্ট্রাসেপটিভ পিল খেলে এটা হতে পারে। যে দেখবা কন্ট্রাসেপটিভ পিলের একটা কমপ্লিকেশন হচ্ছে এই ইডিমাটা হয়, যে যারা কন্ট্রাসেপটিভ পিলগুলো খায় তারা পরবর্তীতে মোটা হয়ে যায়, মোটা হয়ে ইডিমাটাস হয়ে যায়, একটু মোটা মোটা পোটকা পোটকা টাইপের হয়ে যায় আর কি। হ্যাঁ, আচ্ছা। এই এরপর আসো, এডিমা আরও কিছু ডিজিজে হতে পারে, যেমন কিডনি ডিজিজ, কিডনিতে সমস্যা, পানি বের করতে পারতেছে না বডি থেকে, তাহলে বডির মধ্যে পানি জমে মোটা হয়ে যাচ্ছে, এডিমা হয়ে যাচ্ছে। ক্রনিক লাং ডিজিজ, ফুসফুসের সমস্যা, এটা হতে পারে। ডায়াবেটিসের কারণে হতে পারে। আর্থ্রাইটিস অর্থাৎ তার জয়েন্টের সমস্যা। ব্রেন টিউমারের কারণে, হার্ট ফেলিওর, লিভার ডিজিজ, লিভারের সমস্যা। লিভারের সমস্যা মানে প্রোটিনের সমস্যা, প্রোটিনের সমস্যা মানে ট্রানজিটিভ ইডিমা। তারপর হচ্ছে যে হার্ট ফেলিওর, কার্ডিয়াক ইডিমা হতে পারে। অ্যালার্জি, থাইরয়েড ডিজিজ, হেড ইঞ্জুরি, এগুলোর কারণে হতে পারে, তেমন একটা ইম্পর্টেন্ট না। দিছে যেহেতু বললাম আর কি। এডিমা পায়ের এডিমা কেন হতে পারে? ধরো একটা ব্লাড ক্লট, একটা রক্তনালীর মধ্যে আমার রক্ত জমাট বেঁধে গিয়ে একটা জায়গায় বন্ধ হয়ে গেলে ওই জায়গায় দিয়ে তো আর ফ্লুইড যেতে পারছে না, তাহলে ওখানে যে ফ্লুইডগুলো আছে সেগুলো ওখানে জমে আছে, জমে দেখে ওই জায়গাটা ফোলা ফোলা মনে হচ্ছে, তাহলে এটা একটা ইডিমা হয়ে গেল। ইনফ্লামেশনের কারণে তো আমি বললাম যে ইনফ্লামেটরি এক্সুডেটিভ মানে ইডিমাটা হয়। লিম্ফ্যাডেনোমা মানে লিম্ফ ভেসেলগুলো বন্ধ হয়ে গেছে, এটার কারণে হতে পারে। ভেরিকোজ ভেইন কখন হয়? ওই দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে মানে পায়ের যে রক্তগুলো সেগুলো হার্টে কম যায়, ফলে ওই রক্তনালীগুলোতে মানে রক্ত জমে থেকে থেকে রক্তনালীগুলো মনে হয় যে একটু মোটা মোটা হয়ে যায় পায়ের মধ্যে, ঠিক আছে, মোটা মোটা রক্তনালী, ঠিক আছে। তো এইগুলোকে বলা হয় ভেরিকোজ ভেইন। আচ্ছা, সিস্ট, কোনো গ্রোথ বা টিউমার থাকলে, ওখানে ওই জায়গায় টিউমার আছে, ওই জায়গায় কারণ ওইটার কারণে ওখানে ফ্লুইডগুলো যেতে পারতেছে না। ওয়ালাইকুম সালাম। তো যাইতে না পারলে তখন কি হয়? ওখানে ইডিমা হয়ে যায়। তো কিছু সিমটম আছে যে আমার ইডিমা হয়েছে, আমি কেমনে বুঝবো? অবশ্যই সোয়েলিং, ওই জায়গায় ফুলে যাওয়া, স্কিনটা ওই জায়গাটা ফুলে বড় হয়ে গেছে, এটা দেখে বুঝবো যে আমি ইডিমা হয়েছে। স্কিন মে বি স্ক্র্যাচড অথবা শাইনিং। স্ক্র্যাচ হয়ে যাবে কেন? কারণ এই জায়গাটা নর্মালি এরকম ছিল, এখন ফুলে এত বড় হয়ে গেছে, তো এই জায়গায় স্কিন যেটা চামড়া আছে সেটা একটু স্ক্র্যাচ হয়ে যাবে না, মানে একটু টান টান হয়ে যাবে না, এইটা একটা কারণ, মানে একটা লক্ষণ। তারপর হচ্ছে পাফিনেস অফ দ্য অ্যাঙ্কেল ফেস, অথবা মানে মুখ ফোলা ফোলা, হাত ফোলা ফোলা, মানে একটু ভটকা ভটকা, তো একটু 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 ফোলা ফোলা মনে হয় আর কি। এই হচ্ছে কারণ। এবার হচ্ছে একিং অফ দ্য বডি পার্ট, মানে বডি ব্যথা করতেছে, ঠিক আছে, ওই পানির কারণে এক্সট্রা লোড বহন করতে হচ্ছে, তো ওখানে ব্যথা করবে। স্টিফ জয়েন্টগুলো আস্তে আস্তে একটু শক্ত শক্ত হয়ে যাবে। তারপর ওয়েট গেইন, মোটা হয়ে যেতে পারে। ওয়েট গেইন, ওয়েট লস দুটোই লিখছে, মেনলি এটা আসলে ওয়েট গেইন হবে, মানে সে একটু মনে হচ্ছে যেন আমি একটু পানির কারণে একটু বডি একটু ভার ভার হয়ে গেছে, ওয়েট গেইন হয়। হ্যান্ড অ্যান্ড নেক বেইন আর সোয়েলেন, ওই যে বললাম হাত এবং নেকের তোমরা কি বলতেছো আমি তো বুঝলাম না। আচ্ছা, ক্লাস করো, নিজেদের পার্সোনাল কথা চ্যাটে করবা, হ্যাঁ, পার্সোনালি চ্যাট করো, কোনো সমস্যা নেই, এটা তো আমাদের দেখার বিষয় না। ক্লাসের টাইমে ক্লাস করো, হ্যাঁ। আচ্ছা, তারপরে এই যে রেইজ পালস রেট, হাইপারটেনশন, অ্যাসাইটিস মানে পেট ফুলে যাওয়া, ঠিক আছে, তখন দেখো পানি জমছে, তাহলে পেট ফুলবে না, এটাকে বলা অ্যাসাইটিস, হ্যাঁ, অ্যাবডোমেন বড় হয়ে যাওয়া। আচ্ছা, প্যাথোফিজিওলজি, এই ইডিমাটা কেন হচ্ছে, ঠিক আছে, এটা এখন আমরা জানবো। তো আমি তোমাদেরকে যখন কি বলবো, এটা ইনফরমেশন পড়েছিলাম, এক্সোডেটিভ ট্রান্সোডেটিভ এগুলো পড়েছিলাম, তখন আমি বলছিলাম যে ধরো ওই যে দুইটা গ্রুপ, এক গ্রুপ হচ্ছে ধরো রক্তনালীর মধ্যে রক্ত যাচ্ছে, পানিগুলো যাচ্ছে, মোটামুটি ফ্লুইডটা রক্তনালীর মধ্যে আছে। এখন একটা গ্রুপ চাচ্ছে রক্তনালী থেকে রক্তগুলো বাইরে চলে যাক, এটা একটা গ্রুপ চাচ্ছে। আরেকটা গ্রুপ চাচ্ছে যে রক্তনালীর ভিতরে থাকুক, এটা যাচ্ছে, ঠিক আছে। একজন চাচ্ছে ভিতরে থাকুক, একজন চাচ্ছে বাইরে চলে যাক, ঠিক আছে। এখন দুটো সমান সমান যদি লেভেলে থাকে, তাহলে আলটিমেটলি রক্তটা নর্মালি থাকবে, সে বাইরেও যাবে না, ভিতরে থাকবে না, মানে ভিতরে থাকবে, বাইরে যেহেতু সে টেনে নিয়ে যেতে পারছে না, সে অত বেশি পাওয়ারফুল না, সো তাহলে নর্মালি রক্ত তার নর্মাল মতোই থাকবে, ঠিক আছে, টানাটানি হবে না। কিন্তু যদি এমন হয় যে বাইরে যে নিয়ে যেতে চাই তার পাওয়ার বেড়ে গেল, অথবা যে ভিতরে আনতে চাই তার পাওয়ার কমে গেল, তখন কী হবে? যে বাইরে নিতে চাই তার পাওয়ার বেড়ে গেল, যে ভিতরে আনতে চাই তার পাওয়ার কমে গেল, আলটিমেটলি কী হবে? রক্তটা বাইরে চলে যাবে, অর্থাৎ ফ্লুইডটা বাইরে চলে যাবে। বাইরে চলে যাওয়া মানেই তো ইডিমা, ঠিক আছে, ইডিমা হচ্ছে। তাহলে এখানে বলছে যে ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশার। হাইড্রোস্ট্যাটিক প্রেশারটাই হচ্ছে রক্তনালী থেকে ফ্লুইডকে বাইরে নিয়ে যেতে চায়, সে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার, তো ওটা বেড়ে গেল। আচ্ছা, রিডিউস প্লাজমা অসমোটিক প্রেশার, মানে
রক্তনালীর ভিতরে যে অসমোটিক প্রেশার, যেটা কিনা ভিতরের দিকে টানতে চায় রক্তনালীকে বা ভিতরে রাখতে চায়, সে কমে গেল বা সেই প্রেশারটা কমে গেল, তাহলে কি হবে? রক্তনালী দিয়ে রক্তটা আলটিমেটলি বাইরে বা ফ্লুইডটা বাইরে চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে মানে ইডিমা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশার কেন হয়, আর রিডিউসড প্লাজমা অসমোটিক প্রেশার কেন কমলো, হাইড্রোস্ট্যাটিক প্রেশার কেন বাড়লো? কিছু কারণ দিছে, যেমন হার্ট ফেলিওর হইলে, পেরিকার্ডাইটিস হলে, অ্যাসাইটিস হলে, ভেনাস অবস্ট্রাকশন হইলে, আর্টেরিয়াল ডাইলেশন হলে, এগুলো হলে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যায়। ঠিক আছে, আচ্ছা, আর প্লাজমা অসমোটিক প্রেশার, কলোয়েডাল অসমোটিক প্রেশার যেটা, সেটা কেন কমে? সেটা হচ্ছে যে প্রোটিন যদি আমার কমে যায়, মেনলি প্রোটিন কমে যাওয়া মানে অসমোটিক প্রেশার কমে যাওয়া। আচ্ছা, লিখছে হাইপোপ্রোটিনেমিয়া, মানে ব্লাডের মধ্যে হাইপো হয়ে গেছে, প্রোটিন কমে গেছে। আচ্ছা, প্রোটিন লুজিং গ্যাস্ট্রোপ্যাথি, মানে আমার প্রোটিন বডি থেকে চলে যাচ্ছে, লুজ হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে। লিভার সিরোসিস, মানে লিভার প্রোটিন তৈরি করতে পারতেছে না, অথবা ম্যালনিউট্রিশন, আমার প্রোটিন আমি খাচ্ছি না বা প্রোটিন আমি পাচ্ছি না, বা পাইলে আমি ওটা ইউজ করতে পারতেছি না, এরকম কোনো কন্ডিশন। তো আলটিমেটলি যদি হাইড্রোস্ট্যাটিক প্রেশার যে বাইরে নিয়ে যেতে চাই সে বেড়ে যায়, আর অসমোটিক প্রেশার যে ভিতরে রাখতে চাই সে কমে যায়, আলটিমেটলি তখন কী হবে, আমার ফ্লুইডটা বাইরে চলে যাবে, বাইরে চলে গিয়ে ইডিমা করবে। ঠিক আছে, অথবা লিম্ফেটিক অবস্ট্রাকশনের মাধ্যমে, যেমন ইনফ্লামেশন, নিউপ্লাস্টিক কোনো কারণে, এরগুলোর কারণে লিম্ফেটিক যদি অবস্ট্রাকশন হয়, লিম্ফের মাধ্যমে আমাদের কিছু ফ্লুইড যায়, যদি লিম্ফটা বন্ধ হয়ে যায় অবস্ট্রাকশন হয়ে, তখন ওই ফ্লুইডটা যাবে না, তখন কী হবে, ওই জায়গায় জমে ইডিমা হয়ে যাবে। সোডিয়াম ডিটেনশন, যদি আমরা আমাদের বডিতে এই গ্লোমেরুনেফ্রাইটিস, মানে কিডনিতে সমস্যা, মূল কথা হচ্ছে কিডনিতে সমস্যার কারণে যদি আমি মানে বা কিডনি ঠিকমতো কাজ করতেছে না, সোডিয়ামকে ধরে রাখার চেষ্টা করতেছে, তো কিডনি যখন সোডিয়ামকে ধরে রাখার চেষ্টা করবে, তখন আমার সোডিয়ামকে ধরে রাখার পাশাপাশি সে পানিকেও ধরে রাখবে, আর পানিকে ধরে রাখা মানেই হচ্ছে ইডিমা, মানে পানি ধরে রাখছি ওই জায়গায় ফুলে গেল, ইডিমা হল। ঠিক আছে, আচ্ছা, ইনফ্লামেশন অ্যাকিউট ক্রনিক, এটা তোমরা জানো, অ্যাকিউট ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন, অ্যাঞ্জিওজেনেসিস, এগুলো তোমাদেরকে বলছি। হ্যাঁ, আচ্ছা, এবার আসো প্যাথোজেন, এগুলোতে ইনফ্লামেশন হইলে, আর নন ইনফ্লামেটরি হইলে আমি তোমাদের কি বলছিলাম, যে আগের কথাই, হাইড্রোস্ট্যাটিক প্রেশার, অসমোটিক প্রেশার লিখছে, দেখো বইয়ে 47 পৃষ্ঠার মধ্যে একটু দেখো, হাইড্রোস্ট্যাটিক প্রেশার, অসমোটিক প্রেশার, এই দুইটা কথা বলছে, যে আমার হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গেল, অসমোটিক প্রেশার কমে গেল। ঠিক আছে, আর কিডনি কি করতেছে, সোডিয়াম এবং পানিকে ধরে রাখতেছে, এবং লিম্ফের মাধ্যমে আমার রক্তগুলো যাইতে পারতেছে না, লিম্ফের মাধ্যমে রক্তগুলো, সরি, আমার ফ্লুইডগুলো যাইতে পারতেছে না, লিম্ফে অবস্ট্রাকশন আছে, তাইলে লিম্ফে অবস্ট্রাকশন, ফ্লুইড যেতে পারতেছে না, কিডনি আবার আরও বেশি বেশি পানি ধরে রাখতেছে, রক্তনালীর বাইরে যে ফোর্সটা, যে আমার রক্তনালী থেকে বাইরে পানি নিয়ে যেতে যাচ্ছে, সে জিতে গেল, আবার আমার ভিতরে যে পানি রাখতে চায় সে হেরে গেল, আলটিমেটলি কী হলো, সব কিছুই আলটিমেটলি পানি বাড়ার ফেভারে, ফলে ইডিমা হতে বাধ্য। ঠিক আছে, ইনফ্লামেশন হইল না, কিন্তু নন ইনফ্লামেটরি কারণে হইলেও ইডিমাটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে প্যাথোজেনেসিসে আরেকটু ডিটেলসে লিখছে, দেখো, ইনক্রিজ ভাস্কুলার পারমিয়েবিলিটি। আমি তোমাদেরকে বলছিলাম ভাস্কুলার পারমিয়েবিলিটি বাড়া মানে হচ্ছে যে আমার রক্তনালীগুলোতে যে কোষগুলো আছে সেই কোষগুলা ড্যামেজ হয়ে বা সেগুলো সংকোচন করে যেভাবেই হোক আমার মানে ভেসেলগুলোর মাঝে মাঝে কিছু গ্যাপ তৈরি হবে, এই গ্যাপ দিয়ে একটা ফ্লুইড বের হয়ে আসবে। ঠিক আছে, ঠিক আছে, যদি ইনফ্লামেশনের কারণে হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে এক্সুডেট, যে ফ্লুইডটা বের হয় সেটাকে এক্সুডেট বলে, আমি তোমাদেরকে ইনফ্লামেশন ক্লাসে এগুলো পড়াইছি। তো এখানে লিখছে, দেখো, একটা ইনজুরিয়াস এজেন্ট যে কোনো কিছু হইতে পারে আসলো, ফলে আমার ভাস্কুলার ক্যালিবার বেড়ে গিয়ে ভেসেলটা বড় হয়ে গেল এবং আমার ব্লাড ফ্লো বেড়ে গেল, ওই জায়গায় বেশি বেশি ব্লাড যাচ্ছে। তো স্ট্রাকচারাল চেঞ্জ ইন দ্য মাইক্রোভাস্কুলার, ওই যে আমার কোষগুলা ছোট হয়ে গেল, সংকোচন করলো, ইঞ্জুরি হলো, যে কোনো কিছু হইলো, ফলে এসকেপ অফ ফ্লুইড, প্লাজমা প্রোটিন, লিউকোসাইট সব কিছু ওখান থেকে বের হয়ে চলে আসতেছে, এটাকে বলতেছি ইডিমা। তা আমরা ইনফ্লামেশন যখন পড়ছিলাম তখন আমরা বলছিলাম যে একটা ইনজুরিয়াস এজেন্ট, যখন ভাইরাস ব্যাকটেরিয়া যদি আক্রমণ করে তাইলে এই রক্তনালীগুলো সংকোচন করে রক্তনালী থেকে ফ্লুইড বের হয়ে আসতেছে, ওখান থেকে মেনলি আমার সাথে রক্তকণিকাগুলো বের হয়ে আসার চেষ্টা করতেছে, যাতে সে এসে কি করতে পারে, এই যে ভাইরাস বা ব্যাকটেরিয়া যারা আক্রমণ করছে তাকে মারতে পারে। কিন্তু মাঝখান থেকে কি হইলো, আমার প্লাজমা প্রোটিন ফ্লুইড যেটা সেটাও বের হয়ে চলে আসছে, যেটাকে আমরা ইডিমা বলছি। ঠিক আছে, মানে আমি ওই ভাইরাস ব্যাকটেরিয়াকে মারতে আসছি কিন্তু মাঝখান থেকে ইডিমাটাও হয়ে গেল, মানে ওই জায়গাটা পানি চলে এসে ফুলে গেল। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যেটা হয়। এরপর হচ্ছে ইনক্রিজ ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার। আমি তোমাদেরকে বলছি অলরেডি অনেকবার, কয়েকবার কথাটা চলে আসছে যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়বে, কলোয়েডাল অসমোটিক প্রেশার কমবে। আচ্ছা, তো এখানে লিখছে যে ভেসোডাইলেশন যখন হয়, রক্তনালী যখন বড় হয়ে যায় তখন হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়ে, অর্থাৎ বাইরের যে ফোর্সটা সেটা বাড়ে।
তখন আউটফ্লো অফ ফ্লুইড ফ্রম ব্লাড ভেসেল ইনটু ইন্টারস্টিশিয়াল ফ্লুইড অ্যান্ড অ্যাকুমুলেশন, তাহলে রক্তনালী থেকে তখন ফ্লুইডটা বের হয়ে চলে আসবে এবং ওখানে গিয়ে বাইরে গিয়ে অ্যাকুমুলেট হবে, ওই যে এক জায়গায় জমা হবে, এবং এইটাকে বলতেছে এক্সুডেট এবং এক্সুডেটিভ ইডিমা হবে। আচ্ছা, আর কলোয়েডাল অসমোটিক প্রেশার কমে গেলে তখন কি হবে, আমার ব্লাড ভেসেল থেকে রক্তনালীগুলো বাইরে চলে যাবে। আচ্ছা, তো এডিমা হলে আমার কমপ্লিকেশন কি হবে, আমার কি কি সমস্যা দেখা দিতে পারে এডিমা হলে? একটা হচ্ছে পেইনফুল সোয়েলিং, ওই জায়গায় ফুলে আবার ওখানে ব্যথাও করবে, কেন ইনফ্লামেশনের কারণে যদি হয় তাহলে এখানে ব্যথা হবে। আচ্ছা, এবং ব্যথাটা বাড়বে, ঠিক আছে। আচ্ছা, ওয়াকিং ডিফিকাল্টি, যদি আমার পায়ে ফুলে যদি এডিমা হয়ে যায় তাহলে আমার হাঁটতে কষ্ট হবে। আচ্ছা, স্টিফনেস, আমার জয়েন্টগুলো কাজ করবে না, জয়েন্টগুলো একদম শক্ত হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে যে অকওয়ার্ড গেট মানে এখানে গেট মানে ওই গেট না, এই গেট মানে হচ্ছে হাঁটা, মেডিকেল টার্মে গেট বলতে হাঁটাকে বোঝায়, ঠিক আছে। তো তো অকওয়ার্ড গেট মানে সে ঠিক মতো হাঁটতে পারতেছে না, এইভাবে হাঁটতেছে বা অন্যভাবে হাঁটতেছে, মোটামুটি নর্মাল না, ঠিক আছে। আচ্ছা, স্কিন ক্যান ওভার বিকাম স্ট্রেচ, ওই আমি আগেই বলছি যে ওই জায়গায় স্কিনটা একটু টান হয়ে যাবে, এবং ইনফেকশন হইতে পারে। সোয়ালেন এরিয়াতে যে জায়গায় ফুলে গেল সেখানে ইনফেকশন থাকতে পারে, আমি অলরেডি তো বললাম, যদি ইনফেকশনের কারণে যদি ইনফ্লামেশন হয় এবং ওটার কারণে যদি ইডিমা হয় তাহলে ওখানে তো ইনফেকশন আছেই। আচ্ছা, স্কারিং মে ওকার বিটুইন দ্য লেয়ার্স অফ দ্য টিস্যু, ওখানে স্কার হয়ে যেতে পারে, যেটা ফুলে গেছে পরবর্তীতে ওই জায়গায় একটা দাগ থেকে যেতে পারে। পুয়ার ব্লাড সার্কুলেশন, ওই জায়গায় ব্লাড সার্কুলেশন হচ্ছে না। আচ্ছা, আর্টারি ভেইন জয়েন্ট বা লুজ দেওয়ার ইলাস্টিসিটি চলে যেতে পারে, এইগুলো এতগুলো দরকার নেই, মনে কয়েকটি জানলে হবে। আচ্ছা, এখন ইডিমা হলে আমরা কি করব, কি ওষুধ দিব? ওষুধ হচ্ছে অ্যানেসাইডস, মানে হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি, চাপ দিলেও পেইন হবে, এমনিও পেইন হবে, ঠিক আছে। ওখানে যদি ইনফ্লামেশনের কারণে হয় তাই আমরা জানি ইনফ্লামেশন হলে তো পেইন হয়, যেখানে যেখানে ব্যথা সেখানে ইনফ্লামেশন মানে পেইন, ঠিক আছে, পেইন হবে। আচ্ছা, অ্যানাসাইড মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ডিজিজ, মানে আমরা অ্যান্টি ইনফ্লামেটরি ডিজিজ বলছে, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, মানে যে ড্রাগসগুলো দেবো যাতে ইনফ্লামেশন না হয়, ইনফ্লামেশন হইলে ইনফ্লামেশনটাকে ঠিক করার জন্য আমরা এই ড্রাগসগুলো দেখবো, যে ইবুপ্রোফেন, ন্যাপটোক্সেন, এগুলো দিব। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারি, তারপর হচ্ছে কর্টিকোস্টেরয়েড দিতে পারি, এই প্রেডনিসন এগুলো দিতে পারি, মিথাইল প্রেডনিসন দিতে পারি, তারপর হচ্ছে যে পায়োগ্লিডাজোন, রোজিগ্লিডাজোন এগুলো দিতে পারি, তারপর হচ্ছে যে এগুলো মোটামুটি এগুলো দেওয়া যায় আর কি, ঠিক আছে, এগুলো দেওয়া যায়। তাহলে হচ্ছে মেডিকেশন। আর এমনি ট্রিটমেন্ট হিসেবে আমি আর কি তাকে বলতে পারি যে হচ্ছে যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা, অনেকক্ষণ ধরে বসে থাকা, এগুলো একটু অ্যাভয়েড করতে বলবো। ধরো একটা গার্মেন্টস পেশেন্ট আসছে, সে বলতেছে আমার পা বারবার ফুলে যায় এবং ব্যথা করে, হাঁটতে কষ্ট হয়, এরকম ব্যাপার, তাহলে আমরা তাকে বলবো যে আপনি একটু অনেকক্ষণ বসে না থেকে বা অনেকক্ষণ দাঁড়ায় না থেকে একটু মাঝখানে ব্রেক দেওয়া, গ্যাপ দেওয়ার চেষ্টা করবেন, এটা বলবো। ওয়েট লস, তার যদি ওয়েট বেশি থাকে তাহলে অলরেডি তার ওজন বেশি, ওটা তাকে ক্যারি করতে কষ্ট হচ্ছে, এর মধ্যে ইডিমা, ঠিক আছে। তো আমি তাকে বলবো যে হচ্ছে আপনি ওয়েট লস করার চেষ্টা করেন, মানে আপনি কি বলবো, মানে একটু শুকানোর চেষ্টা করবে আর কি, যে খাওয়া দাওয়া একটু কমাবে, ডায়েট করবে, এক্সারসাইজ করবে, এগুলো করে ওয়েট লস করার চেষ্টা করবে। সল্ট রেস্ট্রিকশন, আমি বললাম যে বেশি সল্ট খাইলে ইডিমা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমরা তাকে বলবো যে হচ্ছে আপনি কাঁচা লবণ খাবেন না, সল্ট যতটা কম পারেন এগুলো কম খাইতে বলবো। ইটিং ফুড রিচ ইন পটাশিয়াম, বেশি পটাশিয়াম সমৃদ্ধ খাবারগুলো খাবে। তারপর ওটা ডায়োরেটিক্স দিতে পারে, ডায়োরেটিক্স মানে হচ্ছে যেগুলো মূত্রের পরিমাণ বাড়ায়, প্রস্রাব বাড়ায় দিবে, তাহলে তার বডিতে পানি বাড়ি গেছে, প্রস্রাব বেশি হলেও কোনো সমস্যা নেই, বেশি প্রস্রাব হয়ে পানিগুলো বাইরে চলে যাবে, তো ওই জায়গায় আর ফুলি থাকবে না, ঠিক আছে। তো ডায়োরেটিক্স খুব ভালো একটা এখানে কাজ করে। অ্যাঞ্জিওজেনেসিস থেরাপি দিতে পারি, যেগুলো হচ্ছে যে ব্লাড ভেসেল গ্রোথ, মানে যে জায়গায় ফুলে গেল সেই জায়গায় যেন এক্সট্রা করে কোন ব্লাড ভেসেল তৈরি হতে না পারে সেটার জন্য কাজ করবে। আর অক্সিজেন থেরাপি দিতে পারি। আচ্ছা, আর গুড জেনারেল ফিজিশিয়ান উইল অলসো, এখানে জিপি মানে জেনারেল ফিজিশিয়ান, হ্যাঁ, মানে ডাক্তারের কথা বলছে, অলসো রিকমেন্ড ফলোয়িং সেলফ কেয়ার টেকনিক, কিছু এক্সট্রা কথা বলতে পারে, যেমন কাট ডাউন সল্ট কনজাম্পশন, আগের কথা, যে মানে লবণ বেশি খাবেন না। ইফ দ্য পেশেন্ট ইজ আন্ডারওয়েট, ওভারওয়েট, লুজ ওয়েট, যদি সে ওভারওয়েট হয়, মোটা বেশি হয়, তাহলে সে যেন তার ওয়েট লস করে। আচ্ছা, রেগুলার এক্সারসাইজ যেন সে করে, এটা আমরা বলবো। রেইজ দ্য লেগ সেভারাল টাইমস পার ডে টু ইমপ্রুভ সার্কুলেশন, যদি ওই যে বললাম তার পায়ে সে একে তো মোটা, তার মধ্যে হচ্ছে যে তার ইডিমা হয়ে যাচ্ছে বসে থাকতে থাকতে, তো তাকে আমরা বলবো যে কিছুক্ষণ পর পর আপনি পাটা উপরে করবেন, ঠিক আছে, উপরে করলে সার্কুলেশন হয়ে তোমার হার্টের দিকে রক্ত চলে যাবে, ওই জায়গায় জমে থাকবে না, মানে পানিগুলো ওখানে জমে থাকবে না, ঠিক আছে, মানে পাটা একটু উপরে তুলে রাখতে বলবো আর কি। অথবা এরকম পা ফোলা যাদের সমস্যা থাকে, সে শোয়ার সময় কি করবে, পায়ের ওখানে বালিশ দিয়ে
এর পা একটু উঁচু করে শুরু, ঠিক আছে। আচ্ছা, ওয়ের সাপোর্টিং স্টকিংস মানে ঢিলে ডালা জামা পরবে সে। আচ্ছা, নট টু সিট স্ট্যান্ড স্টিল ফর লং টাইম, অনেকক্ষণ ধরে বসে থাকবে না বা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবে না, ঠিক আছে। আগের কথা বারবার বলতেছে। গেট আপ অ্যান্ড ওয়াক অ্যাবাউট রেগুলারলি ওয়েন ট্রাভেলিং বাই কার, ট্রেন, বোট, ট্রেন। আচ্ছা, মোটামুটি সে একটু হাঁটাচলা করার চেষ্টা করবে আর কি, হাঁটাচলা করবে। যদি কারের মধ্যে, সরি ট্রেনের মধ্যে বা প্লেনের মধ্যে সে যদি বসে থাকে অনেকক্ষণ, তাহলে সে একটু হাঁটাচলা করার চেষ্টা করবে, মানে মোটামুটি একটু হাঁটাচলা করলে ভালো তার জন্য। অ্যাভয়েড এক্সট্রিম অফ টেম্পারেচার সাচ এস হট বাথ, শাওয়ার, ড্রেস ওয়ার্মলি ইফ ইট ইজ কোল্ড। যদি বেশি ঠান্ডা হয় তাহলে সে গরম কাপড় পরবে, এবং তবে কিন্তু বেশি গরম কোনো কিছু সে ব্যবহার করবে না। বেশি গরম হট বাথ, গরম পানি দিয়ে গোসল করা, এগুলো একটু কম করার চেষ্টা করবে, এগুলো হাইড্রোস্ট্যাটিক প্রেশারকে বাড়ায়। আর ম্যাসেজ করবে, ওই জায়গায় ম্যাসেজ করে দেবে, ঠিক আছে। ম্যাসেজ করবে, তাহলে মোটামুটি সার্কুলেশনটা ঠিক থাকবে এবং ওই জায়গায় ইডিমা হওয়ার সম্ভাবনা কমে যাবে। এই হচ্ছে মোটামুটি ইডিমা। তো আমি যদি ইডিমাটাকে একদম ওভারঅল যদি একবার বলি, একটু দাঁড়াও। আচ্ছা, তা আমি ইডিমাটা যদি একটু সারসংক্ষেপ করি, তো ইডিমাটা কি বললাম যে আমি শুধু একটা জায়গায় হলে লোকালাইজড আর সারা দেহে হলে জেনারেলাইজড। আর চাপ দিলে যদি ওখানে একটা ট্যাপ থেকে যায় তাহলে হচ্ছে পিটিং, না থাকলে নন পিটিং। আর ইডিমা আরেক রকম হতে পারে যে এক্সুডেটিভ, ট্রান্সুডেটিভ। এক্সুডেটিভ হচ্ছে যদি ইনফ্লামেশনের কারণে ওই জায়গায় যদি কোথাও যদি ফুলে যায়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে যে ইনফ্লামেশনের কারণে যদি হয়, এক্সুডেটিভ যদি থাকে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে যে মানে এক্সুডেটিভ ইডিমা। আর যদি মানে কোনো ইনফ্লামেশন নাই, নন ইনফ্লামেশন, কিন্তু ওখানে ইডিমা হয়েছে, হাইড্রোস্ট্যাটিক প্রেশার, প্রেশার বেড়ে যাওয়া, কলেডোস্মোটিক প্রেশার কমে যাওয়ার কারণে যদি আমার কোনো ওই জায়গায় কোনো ইডিমা হয়, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্সুডেটিভ ইডিমা, ঠিক আছে। আর এই ইডিমার সাথে খেয়াল করো, একদম আমরা যে ইয়ে পড়ছিলাম, কি বলবো, ইনফ্লামেশন পড়ছিলাম, ইনফ্লামেশনের সাথে একদম অনেক অনেক মিল, মানে ওইটা এক অ্যাঙ্গেল থেকে, এটা এক অ্যাঙ্গেল থেকে, তবে মোস্ট অফ দ্য মেজরিটি মিল আছে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি ইডিমার সিমটমগুলো তো বুঝতেছই, যে ফুলে যাবে, ব্যথা করবে, মোটামুটি এইগুলো হচ্ছে কথা, যে ওয়েট গেইন, এগুলা। তা আমরা তাদেরকে কি পরামর্শ দিব, কিছু ওষুধ আসলে, ওষুধ তো বললামই, ওষুধগুলো তোমরা একটু দেখবা। আর মোটামুটি তাকে আমরা বলবো আপনি ওয়েট লস করেন, হাঁটাচলা করেন, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না, বেশিক্ষণ বসে থাকবেন না। তারপর হচ্ছে যে বেশি লবণ খাবেন না, বা লবণ যত সম্ভব কম খাওয়ার চেষ্টা করবেন। এই আর কি। আর একটু মাঝে মাঝে একটু হাঁটাচলা করেন, পাটা একটু উপরে তুলে ঘুমাবেন, এই আর কি মোটামুটি কথা, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি ক্লাস, আশা করি তোমরা বুঝছো।